আজকের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল যুদ্ধ। আমরা ধারাবাহিকভাবে এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করে আসছি। আজকের এই পর্যায়ে যে নতুন যে খবরগুলো বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি তা হচ্ছে এই নেতানিয়াহু ইরানের সাথে নেতানিয়াহুর পক্ষ থেকে ইরানের জনগণের উপর ইরানের সম্পদের উপর যে আক্রমণ করেছে, সেই আক্রমণের প্রেক্ষাপটে ইরান যে পাল্টা আক্রমণগুলো করেছে তার যেই ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েলে অবস্থানরত ইহুদিদের যেই অপূরণীয় ক্ষতি হয়েছে, সুরম্য অট্টালিকাগুলো, তাদের বাসস্থানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা নেতানিয়াহুর কাছে সেই ক্ষতিপূরণ দাবি করছে। সকল ইহুদি তাদের যুদ্ধে, যেই 12 দিনের যুদ্ধে যে ক্ষতিটা হয়েছে তার ক্ষতিপূরণ দাবি করছে। এটা হচ্ছে সবচেয়ে আলোচিত সংবাদ। এখন উনি কোথা থেকে এই ক্ষতিপূরণ দিবে, এটাই দেখার বিষয়। দ্বিতীয়ত, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে প্রকাশ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই আশা নিয়ে আক্রমণটা করেছিল ইরানের 3টি পারমাণবিক চুল্লিতে, এই B-2 বোমারু বিমান দিয়ে এই 3টি চুল্লির যে ক্ষতি হয়েছে তা সামান্য। গোয়েন্দাদের রিপোর্ট হচ্ছে যে মূল যেই পারমাণবিক যে কর্মসূচি সেটা অব্যাহত রাখার মতো অবস্থান রয়েছে ইরানের। অর্থাৎ এই পারমাণবিক কর্মসূচিকে যে চালিয়ে যাওয়ার যে সক্ষমতা সেটাকে ধ্বংস করতে পারে নাই। এতে করে শোনা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটু অসন্তুষ্ট, আবারও আক্রমণ করে একেবারে ধ্বংস করা যায় কিনা এ ধরনেরও জল্পনা কল্পনা বিভিন্ন মিডিয়া থেকে আমরা শুনতে পারছি। তৃতীয়ত, ইরানের জনগণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে একজন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বীর হিসেবে আজকে দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। কারণ উনি আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো মহা পরাক্রমশালী একটা রাষ্ট্র, এত বড় শক্তিধর রাষ্ট্রের সাথে তিনি ঘোষণা দিয়ে ওনার উপর যখন অন্যায়ভাবে যুদ্ধের রীতিনীতি অমান্য করে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের 3টি পারমাণবিক চুল্লিতে আক্রমণ করেছে, তখন ইরান সেই আক্রমণের জবাব দেওয়ার জন্য ডিক্লেয়ার করে ইরানের যেই প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেই যুক্তরাষ্ট্রের যেই মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে উনি ডিক্লেয়ার করে কি করেছেন, সেখানে আক্রমণ করেছেন এবং পরিকল্পনা ছিল আক্রমণ অব্যাহত রাখবে, অর্থাৎ যুদ্ধ অব্যাহত থাকবে। কার সাথে? ইরান এবং ইসরায়েল, এই 2 রাষ্ট্রের সাথে কি করবে? আক্রমণ অব্যাহত থাকবে, যুদ্ধ চালিয়ে যাবেন। এই যে দুঃসাহসিক একটা অভিযান, এটা পৃথিবীর ইতিহাসে সেই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নদিয়া থেকে বাংলা আক্রমণ করেছিলেন মাত্র 17টি অশ্বারোহী নিয়ে, এই ঘটনাটা ইতিহাসের পাতায় সবচেয়ে বড় একটা বীরত্বগাথা, একটা ইতিহাস হয়ে আছে। আর
এতদিন পরে আজকে পৃথিবীর ইতিহাসে সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সেই বীরত্বগাথা ইতিহাসকে, সেই ঐতিহাসিক ঘটনাকে টপকে নতুন ইতিহাস সৃষ্টি করেছে এই খামেনি। তার যে মনোবল, তার যে দৃঢ়প্রত্যয়, 84 বছর বয়সের সেই বৃদ্ধ, এই যে এত বড় রাষ্ট্র আমেরিকার সাথে এবং এই 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 ইসরায়েলের সাথে যে যুদ্ধ করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, যুদ্ধ করেছেনও, হ্যাঁ, আক্রমণ করেছেন ঘোষণা দিয়ে, এটা নিশ্চয়ই এটা একটা বীরত্বগাথা, একটা ইতিহাস হয়ে থাকবে। তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন একজন মহাবীর পুরুষ হিসেবে। আমরা তাকে সেই বীরত্বগাথা, তার যে সাহস, তার যে এই মনের যে বল, সেটার জন্য তাকে ধন্যবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে। সামগ্রিকভাবে আমরা সবাই তাকে আমরা কী করি, এই থ্যাঙ্কস জানাই, কারণ যেই সাহসিকতার পরিচয় দিয়েছে। আর আরেকটি সংবাদ হচ্ছে, ইরানের ঘরে ঘরে উল্লাস চলছে, আনন্দ চলছে। মানে ইরানের জনগণ মনে করছে যে এই ইরান একা ইসরায়েল এবং এই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে যেই যুদ্ধ করেছে এবং যুদ্ধে কায়দায় দেখে, যুদ্ধে পরাজয়ের এই আশঙ্কা দেখে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে এই মধ্যস্থতা করেছেন, যে দুই রাষ্ট্রকে রাজি করাছেন, এই মধ্যস্থতার ভূমিকায় গেছেন, এই যুদ্ধ বিরতিতে, যে বিরতির যেই পরিবেশটা সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প, এটাও ওনাকে ধন্যবাদ। তবে উনি এই বিপজ্জনক অবস্থায় যখন অবস্থান করছিলেন, তখনই তিনি তড়িঘড়ি করে যুদ্ধ বিরতির প্রস্তাব, দুই পক্ষকেই প্রস্তাব দিয়ে রাজি করাতে সক্ষম হয়েছেন। এটা ওনার অ্যাচিভমেন্ট, ওনাকে আমরা থ্যাঙ্কস জানাই, অনেক অনেক ধন্যবাদ সেই শক্তিধর রাষ্ট্রের প্রধানকে। তবে এখানে বীরত্বটা হচ্ছে, এখানে জয়টা হচ্ছে ইরানের, কারণ যুদ্ধে জয় পরাজয় দুইটা জিনিস, যে কোনো যুদ্ধেই জয় পরাজয় হয়। এই ইরানের অবশ্যই ক্ষতি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, কিন্তু এই পাশাপাশি ইরান যে বীরত্বের যে পরিচয় দিয়েছে, ইরান যেই সাহসিকতার পরিচয় দিয়েছে, ইরান যেই যেই যুদ্ধটা যেই জায়গায় গিয়ে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে, সেই জায়গাটা হচ্ছে অনেক 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 একটা বীরত্বের জায়গা। সেই জন্য ইরানের জনগণ মনে করছে যে আমরা যুদ্ধে জয়ী হয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যুদ্ধবিরতির পরে যদি শান্তি আলোচনা চলতে থাকে, এবং শান্তি আলোচনা হলে কি হবে, যে মধ্যপ্রাচ্যে এই যে সবচেয়ে বড় সমস্যা, যেটা দীর্ঘদিন ধরে যে সমস্যাটা চলে আসছে, এটা হচ্ছে যে প্যালেস্তাইনের যে স্বাধীনতা, তাদের যে স্বাধীনতার সংগ্রাম, তারা দীর্ঘদিন থেকে যে তাদের যে তাদের যে বাঁচার যে অধিকার, যে মৌলিক অধিকারগুলো পাওয়ার জন্য তারা যে স্বাধীনতা চাচ্ছে, এটা এই এই আলোচনার মাধ্যমে এখন যদি শান্তি আলোচনা শুরু হয়, তাহলে এই শান্তি আলোচনার মধ্যে দিয়ে কি হবে, এই তাদের যে স্বাধীনতা, এই প্যালেস্তাইন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে অবশ্যই স্বীকৃতি পাবে। আর প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলেই মধ্যপ্রাচ্যের সমস্যার এই সমাধান হবে, শান্তি বিরাজ করবে, এছাড়া আর কোনো শান্তির পথ নেই। কাজে আমরা আশা করছি এই যুদ্ধবিরতির মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে একটা স্থায়ী শান্তি হবে, স্থায়ী শান্তি আলোচনা হবে, এবং এই প্যালেস্তাইন ছাড়াও আরও যে দেশগুলোর মধ্যে যেই সংঘাত রয়েছে, যে বিরোধ রয়েছে, এগুলো সমাধান হবে। বিশেষ করে মুসলিম দেশগুলোর মধ্যে যে বৃহত্তর একটা ঐক্যের প্রয়োজন, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যেই চিন্তা করেছিলেন, এই বৃহত্তর একটা ঐক্যের, আরব যে জাতিগুলো আছে সবগুলো মিলে যদি বৃহত্তর ঐক্যের, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, ভৌগোলিক যে একটা শক্তি, ভৌগোলিক যে একটা ভ্রাতৃত্ববোধ, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যে যা করা দরকার, এরকম একটা এই পরিবেশ যদি সৃষ্টি করতে হয়, তাহলে এই মধ্যপ্রাচ্যে এই আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, সেগুলো এই আরব কোনো রাষ্ট্রই মেনে নেবে না। কারণ এই যে ইরাকে যখন হামলা করা হলো, ইরানের জনগণ উল্লাস করছে, মানে প্রেসিডেন্ট এই এই ডোনাল্ড ট্রাম্পের যেই ঘাঁটি, সেখানে যখন ডিক্লেয়ার করে এই এই খামেনির পক্ষ থেকে, ইরানের পক্ষ থেকে হামলা করা হয়, ইরানের জনগণ উল্লাস করছে। এর অর্থ কী, যে
এই ইরাকের জনগণ উল্লাস করছে। ইরাকের জনগণ আসলে চায় না যে আমেরিকার সোলজাররা, আমেরিকার বিমান বাহিনী, আমেরিকার নৌবাহিনী ইরাকে অবস্থান করুক। এটা কোনো দেশই চায় না, সৌদিও চায় না, কোনো দেশই চায় না। তাহলে এই মুসলমানদের এই একটা যে দাবি অন্যতম দাবি হবে যে মধ্যপ্রাচ্য থেকে এই যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে, তাদের যে এই নৌবাহিনী রয়েছে, নৌবাহিনীর যে জাহাজগুলো রয়েছে, যে স্থলে যে সমস্ত জায়গায় ওরা ঘাঁটি করে বসে আছে, আমেরিকার সোলজাররা অবস্থান করছে, বিমান বাহিনী অবস্থান করছে, এগুলো সব সরিয়ে নেবে, এরকম এইটাই হবে। যদি সরিয়ে নিয়ে যায়, কারণ এখানে কেন থাকবে আরেকটা দেশে এসে ওনারা কেন থাকবে, এটা যদি সরানো হয় তাহলেই প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের যে জনগণ, তারা প্রকৃতপক্ষে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বসবাস করবে। তারা মানে শান্তি পাবে। প্রকৃত শান্তি তখনই বিরাজ করবে যখন এই আমেরিকা যেই সাম্রাজ্য স্থাপন করেছে তা যদি গুটিয়ে নিয়ে যা, তাহলে প্রকৃতপক্ষে এই শান্তি তখনই আসবে। আর ভবিষ্যতে এই ধরনের এই ইসরায়েলও এরকম কোনো দেশের উপর অন্যায়ভাবে আক্রমণ করার আর সাহস পাবে না, তারও এই উচিত শিক্ষা হবে। আমরা আশা করছি মধ্যপ্রাচ্যে একটা স্থায়ী শান্তি আলোচনা হোক, এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে স্থায়ী আলোচনা হোক, আলোচনাটার মধ্যে যাতে এই যত সমস্যা আছে সবগুলো নিয়ে আনা হয়, এবং এই আলোচনার মাধ্যমে যাতে শান্তি আলোচনার মাধ্যমে যাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা লাভ করে। আমরা চাই প্রত্যেকটা দেশ তার যেই স্বাধীনতা, তার যেই সার্বভৌমত্ব, তা যাতে রক্ষা করে যার রাষ্ট্রে সে বসবাস করবে। অন্য কোনো রাষ্ট্র যাতে এসে এখানে আধিপত্য বিস্তার না করে, এটা প্রত্যেক রাষ্ট্রে এটা চায়। কোনো রাষ্ট্রেই ব্রিটিশরা যখন 1757 সালে পলাশির যুদ্ধে এই নবাবের পরাজয়ের পর আমাদের দেশে এসে 200 বছর শাসন করেছে, এটা আমাদের দেশের কেউ সহ্য করে নাই। ক্ষুদিরাম, প্রীতিলতা, মাস্টারদা সূর্য সেন সহ অনেক নাম অজানা অনেক লোক নিজে আত্মাহুতি দিয়েছে, নিজেরা এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, কারাবরণ করেছে, দেশান্তর হয়েছে। এমন বহুত ইতিহাস রয়েছে, আমরা জানি, অনেক কিছু জানিও না। এই ব্রিটিশ বিরোধী দীর্ঘদিনের আন্দোলনের পরে পরবর্তীতে 1947 সালে ব্রিটিশরা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। তারা ওই ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্য দিয়ে আমাদের দেশে এসেছিল, কি ব্যবসা করবে, তারপরে তারা আমাদের দেশ দখল করে নেয়। এভাবে তারা যখন চলে গেছে, আমরা স্বাধীন, তখন আমরা স্বাধীন হয়েছি 1947 সালে। ঠিক এই মধ্যপ্রাচ্যে যেসব দেশে এই আমেরিকার যে সোলজাররা আছে, এরা যতক্ষণ থাকবে ওই দেশগুলো প্রকৃতপক্ষে পরাধীন। এদের জনগণ নিজেদেরকে স্বাধীন মনে করে না, মনে করতে পারে না। কাজে আমরা চাই এই মধ্যপ্রাচ্যের যে সংকট নিরসনের অন্যতম একটা এই উদ্যোগ হোক, যে তারা তাদের সোলজারগুলোকে নিয়ে যাবে। কোনো দেশে মানে আমেরিকার সোলজার থাকবে না। এই আরব কোনো দেশের যেই জলসীমায় আছে, এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, এই জলসীমায় আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ থাকবে না। যার জলসীমা সে তার দখলে থাকবে, এমনটাই আমরা কামনা করি। মুসলিম জাতি মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করবে, মাথা উঁচু করে তারা কথা বলবে, তাদের মধ্যে বৃহত্তর ঐক্য থাকবে, এটাই আমরা চাই। কারণ মুসলিম জাতি, একজন মুসলিম সে একবার মরে, দ্বিতীয়বার মরে না। তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। এটা এই খামেনি দেখিয়ে দিয়েছেন। কোনো শক্তির কাছে কোনো মুসলিম ব্যক্তি কোনো দুনিয়ার কোনো শক্তির কাছে আত্মসমর্পণ করতে পারে না। তার বিরুদ্ধে যত লোক আসুক, একাশে লড়াই করতে সক্ষম। খালিদ বিন ওয়ালিদ সেই বীরত্ব দেখিয়ে দিয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন যুদ্ধে সেই বীরত্বের পরিচয় দিয়ে গেছেন। কাজেই এই সর্বোচ্চ যে ধর্মীয় নেতা এই ইমাম খামেনি যে বীরত্বের পরিচয় দিয়েছেন, উনি একজন বীর হিসাবে আরও দীর্ঘায়ু লাভ করুক, আমরা এই কামনা করি। ইরান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে শান্তি বিরাজ করুক, এটাই আমরা কামনা করি। আজকের মতো
এখানেই আমি শেষ করছি। আগামীকাল আবারও 10:30টায় আমি লাইভে আসব। আপনারা যারা যুক্ত ছিলেন তারা এই এই তাদেরকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন। আমি আগামীকাল যে কোনো বিষয় নিয়ে আসব। আর যারা পরে এসে এই সংযুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা এই লাইভটা প্রথম থেকে দেখেন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই মধ্যপ্রাচ্যের যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি, ইরান এবং ইসরায়েলের মধ্যকার এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধ, তা নিয়ে আলোচনা হয়েছে, সর্বশেষ পরিস্থিতি নিয়ে তা দেখবেন। আর আগামীকাল আবারও যুক্ত হবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।